This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেশ জুড়ে রামনবমী যাত্রা বেরিয়েছিল আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা যাত্রা সেরে ফেললেন নয়াদিল্লি, থাইল্যান্ড, শ্রীলঙ্কা হয়ে রামেশ্বরম, আর প্রত্যেকটা জায়গায় জুড়ে রইল শ্রীরামচন্দ্র। দেখুন, এর আগে সংঘের রাম নিয়ে রাজনীতি মানে রাম রাজনীতি তো অনেকেই দেখেছেন। নরেন্দ্র মোদী বোধহয় নতুন একটা চ্যাপ্টার খুলে দিলেন, অনেকেই এটাকে বলছেন রাম কূটনীতি। রাম মন্দিরের উদ্বোধন তাঁর হাতে, কিন্তু রাম মন্দিরে অযোধ্যায় না থেকে মোদী বিদেশ সফরে কেন? প্রশ্নটা যাদের মনে খচখচ করছিল তাদের কৌতূহল মিটে গেল মোদী থাইল্যান্ডে নামতেই। মোদীকে থাইল্যান্ডে আমন্ত্রণ জানানো হলো রামায়ণের নৃত্যনাট্যের মাধ্যমে। ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ, কিন্তু থাইল্যান্ড রামরাজ্য। থাইল্যান্ডের জাতীয় মহাকাব্যের নাম রামাকিয়েন, মানে রামের গৌরব। তার মানে মোদী এসেছেন বলে নয়, নিজেদের সংস্কৃতির অঙ্গ হিসেবেই ভারতের প্রধানমন্ত্রীকে রাম কথা শুনিয়েছে তাই সরকার। কিন্তু থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির ওয়াট ফোতে মোদীর যাওয়ার তাৎপর্য কি? এখানেও রামের যোগসূত্র রয়েছে। ওয়াট ফো মন্দিরে বুদ্ধের বিশাল শায়িত মূর্তি রয়েছে। বুদ্ধ হিন্দু পুরাণের নবম অবতার, এবং থাইল্যান্ডে রামায়ণের আগমনও বৌদ্ধ ভিক্ষুদের হাত ধরেই। বৌদ্ধ ধর্মপ্রচারকরা যে জাতকের কাহিনীগুলি থাইল্যান্ডে নিয়ে গিয়েছিলেন তার মধ্যে দশরথ জাতকে লুকিয়েছিল রামের ইতিহাস। এমনকি অযোধ্যা রাজ্যের মতো থাইল্যান্ডেও অয়োধ্যায়া রাজবংশ 400 বছরের বেশি সময় রাজত্ব করেছে, সেটাও রামকে সামনে রেখেই। থাইল্যান্ডবাসীর জীবন জুড়ে রয়েছেন রাম, বলেছেন মুগ্ধ মোদী। দুদেশের সাংস্কৃতিক ও ধর্মীয় যোগসূত্র এত প্রাচীন, এত গভীর। মোদীর সফর সেই কূটনৈতিক সত্যটাকেই নতুন করে সামনে নিয়ে এলো। দুই জাতির সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আত্মীয়তা পুরনো, তার প্রভাবে কূটনৈতিক সম্পর্কও অনেক মসৃণ হয়েছে। তরুণী প্রধানমন্ত্রী পি সিনাওয়াত্রা ভারতের প্রধানমন্ত্রীর আপ্যায়ন নিয়ে বিশেষ সতর্ক ছিলেন। বিমস্টেক সম্মেলনেও মোদী ছিলেন প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। বিমস্টেক সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালে এখন রাজতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চলছে। আন্দোলনকারীরা নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছেন। ভুটানে অভ্যন্তরীণ পরিস্থিতি শান্তিপূর্ণ। ভুটানে বৌদ্ধ ধর্মের প্রভাব বেশি। ভুটানের প্রধানমন্ত্রী সেরিং দোপকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বলেছেন মোদী তার বড় দাদা, আধ্যাত্মিক গুরু। করোনার সময় টিকা এবং ওষুধ পাঠিয়ে ভারত যে সহযোগিতা করেছে ভুটান তা ভোলেনি। বিমস্টেক সম্মেলনের ফাঁকে এমন ব্যক্তির সঙ্গেও মোদীর সাক্ষাৎ হলো যিনি নিয়মিত ভারতের অঙ্গচ্ছেদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। মৌলবাদীদের সমর্থনে চলা বাংলাদেশের অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। সূত্রের খবর, বাংলাদেশের তরফে কার্যত হাতে পায়ে ধরে এই বৈঠকের সম্মতি নেওয়া হয়েছিল। পুরনো সাক্ষাতের ছবি বাঁধিয়ে মোদীর হাতে তুলে ইউনুস কি দিল্লির কাছাকাছি আসার চেষ্টা করলেন? যদিও মোদী ইউনুসকে সমঝে দিয়েছেন। ভারত বাংলাদেশে হিন্দু হত্যা নিয়ে উদ্বিগ্ন এবং অবান্তর কথা বলে বেড়ালে দ্বিপাক্ষিক সম্পর্কে গভীর ক্ষত হতে পারে। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাতেও নাগরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু লুম্ফেনদের হাতে দেশ চলে যায়নি। যথাসময়ে ভোটে জিতে ক্ষমতায় এসেছে বামপন্থী অনুরা কুমারা দিশানায়েকে। দিশানায়েকের প্রথম বিদেশ সফর ছিল ভারতই। তেমনি দিশানায়েকের আমলে প্রথম বিদেশি রাষ্ট্রপ্রধান হিসেবে শ্রীলঙ্কায় পা রাখলেন ভারতেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিক অভ্যুত্থানে শ্রীলঙ্কার যে প্রাসাদ মানুষ দখল করে নিয়েছিলেন সেখানেই আপ্যায়িত হলেন মোদী। আর্থিক দুর্দিনে ভারতের সহযোগিতা ভোলেনি শ্রীলঙ্কা। ভারতের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে শ্রীলঙ্কার। মোদীকে সর্বোচ্চ নাগরিক সম্মান দিয়েছে শ্রীলঙ্কার বামপন্থী সরকার। মোদী অবিলম্বে ভারতীয় মৎস্যজীবীদের মুক্তির জন্য শ্রীলঙ্কাকে কূটনৈতিক চাপ দিয়েছেন। দিশানায়েকের শ্রীলঙ্কার জন্য উপহারের ডালি সাজিয়ে দিয়েছে ভারত। সাবেক রাজধানী অনুরাধাপুরমে রেলের চাকা গড়িয়েছে ভারতের সহযোগিতায় ও মোদীর পতাকার ইশারায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসও হয়েছে। অনুরাধাপুরম এখন শ্রীলঙ্কার আধ্যাত্মিক রাজধানী।
সম্রাট অশোক ছেলে মহেন্দ্র ও মেয়ে সংঘমিত্রাকে বৌদ্ধ ধর্ম প্রচারে অনুরাধাপুরমে পাঠিয়েছিলেন। মোদির সফর স্মৃতিতে ফিরিয়ে আনলো সেই পুরনো সম্পর্ক। শ্রীলঙ্কায় সংঘেরও সংগঠন রয়েছে। কলম্বোয় আরএসএস প্রচারকের সঙ্গে মোদির সাক্ষাৎ না হলে কে জানতে পারত? মোদিকে গুরু বললেন আরএসএস প্রচারক। You managed to meet Prime Minister? Yeah. This is first time we are really meeting. We are very happy to come to Sri Lanka. Yeah, he is our Guruji. Modi ji is our Guruji. Our Guruji. I am the leader of Sri Lanka RSS. পুরাণ অনুযায়ী লঙ্কেশ রাবণ শ্রীলঙ্কারই রাজা ছিলেন। সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। সীতা উদ্ধারে রাম লক্ষ্মণ বানর সেনা নিয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কায়। রাবণ বধের পর অশোক বন থেকে বন্দিনী সীতা উদ্ধার হয়েছিলেন। সেই জায়গাগুলি পুরাণ নয়, ইতিহাসের অঙ্গ হিসেবেই সংরক্ষণ করে রেখেছে শ্রীলঙ্কা। মানে বালকাণ্ডের অযোধ্যা থেকে যুদ্ধকাণ্ডের লঙ্কা। রামনবমীর রামায়ণের 6টি অধ্যায় উৎসবের আঙিনায় চলে এলো। এটাই রাম কূটনীতি এবং রাম রাজনীতিও বটে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাম রামেশ্বরম থেকে শ্রীলঙ্কা গিয়েছিলেন। নরেন্দ্র মোদী রিভার্স রুটে শ্রীলঙ্কা থেকে রামেশ্বরম গেলেন। রাম সেতুর ওপর দিয়ে তিনি হেলিকপ্টার সফর করলেন। তারপর অত্যাধুনিক পাম্বান ব্রিজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লঙ্কা থেকে ফেরার পথে রাম আর হেঁটে ফেরেননি। রাবণের পুষ্পক রথে চড়ে রাম সেতুর ওপর দিয়ে উড়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। মোদী শ্রীলঙ্কা থেকে ফেরার পথে প্লেন উড়ল রাম সেতুর ওপর দিয়েই। গভীর সমুদ্রে ধরা পড়ল আবছায়া চড়ার রেখা। রামেশ্বরমেও সেতু বন্ধ, তবে নতুন করে সেতু বাঁধেননি মোদী। ইংরেজ আমলের একটা পাম্বান ব্রিজ ছিল, সেটা ক্ষয়ে গিয়ে বাতিল হয়ে গিয়েছিল। পাশে নতুন করে সেতু তৈরি হলো। জাহাজ এলে সেতু উপর দিকে উঠে যায়, জাহাজ চলে গেলে আবার নেমে এসে সড়ক ও রেলপথ যুক্ত হয়ে যায়। আগে ব্রিজ পাশাপাশি খুলে যেত। এই ব্রিজে যে অভিনবত্ব আনা হয়েছে তার নাম ভার্টিক্যাল লিফট। রামনবমীতে সেতু উদ্বোধন গভীর তাৎপর্যপূর্ণ, নিজেই বলেছেন প্রধানমন্ত্রী। সেতু উদ্বোধনের পর রোড শো করে রামানাথা স্বামী মন্দিরে গেলেন মোদী। লঙ্কা থেকে ফিরে এই স্থানেই শিব পুজো করেছিলেন রাম লক্ষ্মণ সীতা। রাবণ ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে রাম শিব পুজো করেছিলেন। সীতা বালি দিয়ে একটি লিঙ্গ তৈরি করেছিলেন বলে পুরাণে উল্লেখ। প্রচলিত ধর্মবিশ্বাস বলে এই মন্দিরের শিবলিঙ্গ দেবী সীতা নিজের হাতে তৈরি করেন। সেখানেই মোদী পূজা করলেন। যে মন্দিরে পূজার প্রচলন করেছিলেন স্বয়ং রাম, এখানেও রাম যা করেছিলেন মোদী সেটাই করলেন। রাম যেখানে পা রেখেছিলেন মোদী সেখানেই পদক্ষেপ করলেন। রাম রাজনীতির সূক্ষ্ম বার্তা। তবে শুধু রাম নয়, তামিলনাড়ুর মানুষের জন্য কালামকেও মনে করে সঙ্গে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম এই রামেশ্বরমেরই কৃতি সন্তান, যাকে রাষ্ট্রপতি করেছিল বাজপেয়ী সরকার। রাষ্ট্রপতি ভবনের প্রতি দেশবাসীর শ্রদ্ধাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কালাম। This is the land of Bharat Ratna Dr. Kalam. His life showed us that science and spirituality complement each other. Similarly, the new Pamban bridge to Rameshwaram brings technology and tradition together. আগামী বছর পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে তামিলনাড়ুতেও। পশ্চিমবঙ্গে তবু বিজেপি প্রধান বিরোধী দল, তামিলনাড়ুতে বিজেপির উপস্থিতিই নেই। মোদী বিরোধিতাতেও তামিল মুখ্যমন্ত্রী স্টালিন অগ্রণী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাম না করে স্টালিনকে আক্রমণ করলেন। বললেন একজন তামিল গর্বের কথা বলেন, অথচ তাঁকে ইংরেজিতে চিঠি লিখে পাঠান। স্টালিনকে তামিল ভাষায় ডাক্তারি পড়াশোনা চালু করার পরামর্শ দিয়ে সুপ্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। मैं तो कभी कभी हैरान हो जाता हूं, तमिलनाडु के कुछ नेताओं की चिट्ठियां जब मेरे पास आती है, कभी भी कोई नेता तमिल भाषी में सिग्नेचर नहीं करता है। अरे तमिल का गौरव हो, मैं सबसे कहूंगा कम से कम तमिल भाषा में अपनी सिग्नेचर तो करो। मैं भी तमिलनाडु सरकार से आग्रह करूंगा कि वे तमिल भाषा में
डॉक्टरी के कोर्सेज चालू करें ताकि गरीब मां के बेटे बेटी भी डॉक्टर बन सके। ওয়াকফ সংশোধনী বিল, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস থেকে শুরু করে জাতীয় শিক্ষানীতি, কেন্দ্রের যাবতীয় পদক্ষেপের কট্টর বিরোধী তামিলনাড়ু স্তালিন সরকার। বাজেট বন্টনেও বঞ্চনার অভিযোগ তোলে স্তালিন সরকার। মোদি রামেশ্বরমে দাঁড়িয়ে হিসেব দিলেন তামিলনাড়ুর উন্নয়নে ইউপিএ জমানার তুলনায় কত বেশি বরাদ্দ দিয়েছে তাঁর সরকার। খতিয়ান পেশ করার পাশাপাশি বক্তব্যে সূক্ষ্ম শ্লেষও জোড়া ছিল। इसके बावजूद भी कुछ लोगों को बिना कारण रोते रहने की आदत है, वो रोते रहते हैं। রামেশ্বরমে সেতু উদ্বোধনের মঞ্চে ছিলেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্তালিন। তখন উটিতে রাজ্য সরকারের কর্মসূচিতে ব্যস্ত ছিলেন তিনি। তবে স্তালিন জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। সংসদের আসন পুনর্বিন্যাস নিয়ে তামিলনাড়ুর মনে যে আশঙ্কা রয়েছে তা দূর করার অনুরোধ প্রধানমন্ত্রীকে জানাবেন স্তালিন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রাম নামে জোরদার রাজনীতি। রামনবমীর মিছিলের ছবি দেখলে মনে হবে 26শে নির্বাচনী প্রচারে যেন নেমে পড়েছেন নেতারা, বিশেষ করে গেরুয়া শিবিরের নেতারা। এক এক জেলায় এক এক বিজেপি নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে ফুল ফর্মে। হুঙ্কার শোনাও যাচ্ছে বেশ কিছু জায়গায়। এই সব কিছু আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনে ডিভিডেন্ড দেবে তো? বাংলা জুড়ে গেরুয়ার দাপট। ভোটের ফলে না হলেও রামনবমীর হাত ধরে গেরুয়াময় রাজ্য। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রামনবমী, তার আগে রাস্তায় নেমে সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহারই কি করলেন বিজেপি নেতারা? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, আরো জোরে জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী সকালে ছিলেন নন্দীগ্রামে, বিকেলে কলকাতায়। খড়গপুর তমলুকের মিছিলে হাঁটলেন দিলীপ ঘোষ। আসানসোলে অগ্নিমিত্রা পাল, হাওড়ায় ছিলেন সুকান্ত মজুমদার, সজল ঘোষ। নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীর হুঙ্কার। মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর আজকে, হিন্দু ঝড়, হিন্দু ঝড়। শুভেন্দু ঝড়ের কথা বললেও চিমটি কাটতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা, গুন্ডামি করলেই কালানি খাবি। ওভাবে হিন্দু ভোট হয় না। চড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। হুঙ্কার সুকান্ত মজুমদারের গলাতেও। গতবার যারা পাথর মেরেছিল, যারা বাধা দিয়েছিল, এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা করব, তাদের বুকের উপরে রামনবমী করব। যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে, আমরা হিন্দু সমাজ জানি। রামনবমীর দিন ইঙ্গিতপূর্ণ দিলীপ ঘোষ। 10 বছর ধরে প্রায় পশ্চিমবাংলায় রামনবমীর বিস্তার হচ্ছে, প্রত্যেকবার বাড়ছে। আগামীবার ইলেকশনের আগেও রামনবমী আছে। রামনবমী তার মতো চলতে থাকবে, রাজনীতি চলতে থাকবে, ধীরে ধীরে রাজনীতিটা রামময় হয়ে যাবে। সুকান্তর মুখেও রাম রাজ্য। ভারতীয় জনতা পার্টি রাম রাজ্য প্রতিষ্ঠা বিশ্বাস করে। যে রাম রাজ্যের কথা মহাত্মা গান্ধী বলে গেছে, কেউ আটকাতে পারবে না। 26-এ রাম রাজ্য প্রতিষ্ঠা হবে। সুকান্তকে কুণালের খোঁচা। ওরা হচ্ছে একটা জনবিচ্ছিন্ন, ধর্ম নিয়ে শুধু ভুলভাল কথা বলে ভেসে থাকতে চায় বাংলার মানুষ। আর হিন্দু মানেই তো বিজেপি নয়, রামনবমী মানেই বিজেপি নয়। লাঠি খেলার ফাঁকে ভোটের প্রচার সেরে রেখেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শুধু একটাই বলবো, সনাতনী ধর্মের জন্য যারা কাজ করবে, ভারতীয় জনতা পার্টি সনাতনী ধর্মের জন্য কাজ করে, সনাতনী ধর্মের রক্ষার্থে যারা কাজ করবে তাদেরকে ভোট দিন। 2026-এ পাল্টান। 26-এর ভোটের ঠিক মুখেই রামনবমী, উত্তাপ আরও বাড়বে নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ভারত জুড়ে রামরথ চালানো লালকৃষ্ণ আডবাণীর দল যে রামবন্দনায় সামিল হবেন সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু জয় বাংলা স্লোগান তোলা, মা মাটি মানুষ স্লোগান তোলা তৃণমূল কংগ্রেস, তারাও আজকে সামিল হয়েছেন রামবন্দনায়। বাংলার বাতাসেও যেন গেরুয়ার ছোঁয়া। রামনবমীর অগুন্তি শোভাযাত্রায় রাজ্য জুড়ে উড়ল গেরুয়া পতাকা। ধর্মের টানে মানুষের উৎসবেই চলে এলো রাজনীতির সমীকরণ। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ,
রামনবমীর বিভিন্ন শোভাযাত্রায় স্পটলাইট কেড়ে নিলেন রাজনৈতিক দলের নেতারাও। রাজ্যে জয় শ্রীরাম স্লোগান তোলা বিজেপি তো বটেই, রামনবমী উদযাপনে মাঠে নেমেছিল শাসক দলের নেতা নেত্রীরাও। বিজেপির রাম রাজনীতির উঠতেই যে তৃণমূল পথে নেমেছে তা শুরুতেই স্পষ্ট করে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদের পুজো নিয়ে রাজনীতি করতে হবে, ঝামেলা করতে হবে, ঝঞ্ঝাট করতে হবে, বেশি আস্ফালন করতে হবে। ভগবান কারো আকার সম্পত্তি নয়, আর কেউ বলতে পারে না আমার শুধু একার। মা কখনো একার কারো হয় রে পাগলা, মা তো সবার। বাবা কখনো একার কারো হয় রে পাগলা, বাবা তো সবার। রামনবমীর মিছিলে অস্ত্র নেওয়া নিয়ে বিজেপিকে নিশানা করেন শ্রীরামপুরের সাংসদ। অস্ত্র নিয়ে মিছিল করছে বিভিন্ন জায়গায়, অন্যায় করছে, অবৈধ কাজ করছে। কোর্ট তো বলেই দিয়েছে কোনো ধাতুর বস্তু নিয়ে মিছিল করতে পারে না। তৃণমূল সাংসদ অস্ত্র নিয়ে আদালতের নির্দেশ মনে করিয়ে দিয়েছেন। তার কিছুক্ষণ পরেই কিন্তু অন্য ছবি এসেছে বীরভূম থেকে। রামনবমীর উৎসবে ত্রিশূল উপহার হাতে দেখা গেছে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তৃণমূলের আরেক সংখ্যালঘু নেতা বিধায়ক শওকত মোল্লাকেও দেখা গেছে ভাঙড়ে রামনবমীর মিছিল করতে। নিজের হাতে রেঁধেছেন পুজোর ভোগও। ধর্মীয় বিভাজন তৈরির অভিযোগে সরাসরি কাঠগড়ায় তুলেছেন শুভেন্দু অধিকারীকে। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। শকুনি মামার স্বপ্ন সফল হবে না, বাংলার সম্প্রীতি অটুট থাকবে। তৃণমূলের নেতারাও যে এবারে রাম ভজনায় মেতেছেন তা স্পষ্ট। তবে সবাই পথে নেমে নয়, অনেকেই পুজোয় সামিল হয়েছেন একান্তে। আজকের এই পুজোর মধ্যে কোনো প্রদর্শনের বিষয় নেই, আপনারা চলে এসছেন এটা আলাদা বিষয়, এখানে কোনো প্রদর্শন নয়। আমরাও পুজো করব, সবাই পুজো করব। প্রত্যেক বছরই তো করি, বাড়িতে আছে তো। আমি ধর্মে বিশ্বাস করি, আমার নিজের একটা ধর্ম আচরণ আছে। রামনবমী শোভাযাত্রা থেকে বিজেপির রাম রাজনীতিকে নিশানা করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উৎসব সবার, এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলা সংস্কৃতি। এখানে বিজেপি কোনোভাবে বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই, বিজেপির জায়গা নেই। 26-এর আগে রাজ্যে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রামনবমীকে বেছে নিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। পদ্ম শিবিরে সেই উদ্যোগে জল ঢালতেই রাম আরাধনার প্রতিযোগিতায় সামিল হয়েছে রাজ্যের শাসক দল। এই বাংলা এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ। কি যুদ্ধ? রাম তুমি কার? দিদির ভয় হয়েছে যে রাম বুঝিবা বিজেপির ঘরে চলে গেল, যে ঠেলায় পড়ে তৃণমূল নামক বিড়াল এখন রাম গাছে উঠছে। দুই দলের রাম ভজনার প্রতিযোগিতা ঘিরেই এবার রাজ্য সাক্ষী হলো এক অভিনব রামনবমী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামের বনবাসের সময় ভরত নিজেকে যেখানে স্বেচ্ছা নির্বাসন দিয়েছিলেন সেই জায়গার নাম নন্দীগ্রাম। আজ নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করলেন শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে বেশ কিছু আগামীর আশ্বাস, আগামীর বাণী শোনা গেল। প্রশ্ন হচ্ছে, এই পদ্মের রাম রাজনীতিতে শুভেন্দু নিজেকে কোন জায়গায় দেখেন, রাম না ভরত? আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাঝুরি। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। গত 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের বর্ষপূর্তির দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। যেমন কথা তেমন কাজ, রামনবমীর দিন রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে 26-এর আগে নতুন করে হিন্দুত্বের জিগির তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর আজকে, হিন্দু ঝড়, হিন্দু ঝড়। রাম মন্দিরের শিলান্যাস ঘিরে সকাল থেকে সেজে উঠেছিল এলাকা। সোনাচূড়া বাজার থেকে বাইক মিছিল করে পৌঁছন শুভেন্দু। সেখানেই পুজো পাঠ, যজ্ঞ, সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। আমন্ত্রণ জানানো হয়েছিল হিন্দুত্ববাদী সংগঠন সাধু সন্তদের। ছিলেন 21-এর বিধানসভা নির্বাচনে নিহত বিজেপি নেতা দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতিও। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া মৌজার গাংরা এলাকায় 2.5 একর জমির উপর তৈরি হচ্ছে রাম মন্দির। মন্দিরের পাশাপাশি হচ্ছে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র, সনাতনীদের জন্য অতিথি নিবাস। রাম মন্দিরের ভূমি পুজোর পরই 26-এ বাংলা দখলের হুঙ্কার বিরোধী দলনেতার। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তৃণমূলের। এবং বিজেপি মানেই বিভাজন,
আজকের দিনেও রামনবমীর দিনে, বাসন্তী পুজো নবমীর দিনেও বিজেপি বিভাজনের রাজনীতিকে সামনে রেখে বিভাজনের খেলায় নেমেছে। বাংলা জুড়ে হিংসা এবং সারা বাংলা জুড়ে তারা এই রামনবমীকে কেন্দ্র করে বিভিন্নভাবে তারা উস্কানি দিচ্ছে, হিংসা ছড়ানোর একটা চেষ্টা করছে। এত মানুষ জমি রক্ষার আন্দোলন করেছেন, তখন বলা হয়েছিল শহীদদের স্মৃতিতে হাসপাতাল তৈরি করা হবে, বহু লোক সাহায্য করেছিলেন। সেখানে যদি এখন মন্দির হতে পারে, মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই, নিজের কোনো জায়গায় মন্দির হোক, কোনো সংগঠনের জায়গায় মন্দির হোক। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে জোর প্রচার শুরু করেছে তৃণমূল। তার 24 দিন আগে সেই জেলাতেই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেল। সব ঠিক থাকলে 2026 সালেই খুলে যাবে সোনাচূড়ার রাম মন্দিরের দরজা। সব মিলিয়ে 26-এর বিধানসভা ভোট কার্যত ধর্মযুদ্ধে পরিণত হচ্ছে। নন্দীগ্রাম থেকে কনিষ্ক মাইতি, TV9 বাংলা। সরস্বতী পুজো থেকে ইফতার পার্টি আর এবার রামনবমী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেন ধর্মযুদ্ধ চলছে। কর্তৃপক্ষের অনুমতির পরোয়া না করে রাম বন্দনায় সামিল হলেন ডানপন্থী পড়ুয়ারা। লাল দুর্গ যাদবপুরে উঠল গেরুয়া পতাকা আর উঠল জয় শ্রীরাম স্লোগান। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো নিয়ে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বছর দুয়েক বাদে সেই যাদবপুরেই হলো রাম পুজো। যাদবপুরে রামনবমী, উড়ল জয় শ্রীরাম পতাকা, লাল যাদবপুরে গেরুয়া ধ্বজা। বছরখানেক আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির অস্তিত্ব তেমনভাবে চোখে পড়েনি। এবার কিন্তু চোখে পড়ছে। যাদবপুরে রামনবমী পালনের আবেদন জানায় এবিভিপি। সেই আবেদন নাকচ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় উপাচার্য না থাকায় অনুমতি দেওয়া সম্ভব নয়। এবিভিপি জানিয়ে দেয় ক্যাম্পাসে পুজো হবেই, যেমন কথা তেমন কাজ। অনুমতি ছাড়াই ক্যাম্পাসে রামনবমী পালন করলেন ডানপন্থী পড়ুয়ারা। জয় শ্রীরাম পতাকাও উড়ল। বাম অতিবামেদের তথাকথিত ঘাঁটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠছে গেরুয়া পতাকা। এই ছবি যাদবপুরে কোনোদিন দেখা গিয়েছে কিনা মনে করতে পারছেন না কেউ। শনিবারই ক্যাম্পাসে আসে রামের মূর্তি। টেকনোলজি ভবনের সামনে তৈরি হয় প্যান্ডেল। সেখানেই রবিবার নিয়ম মেনে হলো রামের আরাধনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডানপন্থীরা ছাত্ররা যখন কোনো কর্মসূচি দিতে গিয়েছে তখন তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এবার পুজো অন্তত সুষ্ঠুভাবে কমপ্লিট হলো এবং যখন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পুজো হচ্ছে, যে জায়গায় হচ্ছে সেটা হচ্ছে টেকনোলজি ভবন, আর তার পাশেই কিন্তু এখন লেখা রয়েছে আজাদ কাশ্মীর। পুজো চলাকালীন হঠাৎ দেখা যায় আজাদ কাশ্মীর লেখার নিচে জাতীয় পতাকা সেঁটে দিয়েছে এবিভিপি। তার কিছুক্ষণের মধ্যেই দুই মহিলা ছুটে আসেন, ওই গ্রাফিতির গায়ে সেঁটে দেন রামচন্দ্র ও ঋষি অরবিন্দর ছবি। এই দুই মহিলা কারা তদন্ত সাপেক্ষ, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের অস্তিত্ব জানান দিল এবিভিপি। এই যে সেপারেটিস্ট যারা এসব করেছে এদের ভয়েই আমাদেরকে পারমিশনটা দেয়নি, বেসিক্যালি একটা এক্সকিউজ দেখিয়েছে, কিন্তু এদের ভয়েই। দেখুন আমরা করে দেখালে যেমন হচ্ছে এরা ক্যাম্পাসে নেই, আমরা ক্যাম্পাসে আছি, আমাদের একটা সাহস আছে, আমাদের একটা সংখ্যা আছে। যাদবপুর ইউনিভার্সিটিকে যে বলা হয় যে এদের গড়, এই যে হচ্ছে অ্যান্টি ন্যাশনালদের গড়, সেটা না, আমাদের এখানে অস্তিত্ব আছে, আমরা এখানে যথেষ্ট সংখ্যায় আছি এবং আমাদেরই ক্যাম্পাস। এসএফআই এর তোপ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা চলছে। সাথে প্ররোচনা তৈরি হচ্ছে কিন্তু আরএসএস বিজেপির পক্ষ থেকে। কিন্তু আমরা ঠিক করেছি, এসএফআই ঠিক করেছে, কোনো ধরনের এই উৎকো প্ররোচনায় আমরা পা দেব না। মানুষের ওপর যদি কোনোভাবে, সে যে কোনো ধর্মের মানুষ হতে পারে, তার উপর যদি আঘাত নামিয়ে আনা হয় তাহলেই একমাত্র আমরা প্রতিবাদ করব। পাল্টা বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রশ্ন, ক্যাম্পাসে ইফতার পার্টি হলে রামনবমী কেন নয়? বামপন্থীরা যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তো তারা পর্যন্ত তাতে অংশগ্রহণ করেছে এবং যথারীতি তারা সেখানে ইফতার পার্টিতে চব্যচস্য খেয়েছে। তো ইফতার পার্টি যদি কোনো বিশ্ববিদ্যালয়ে হতে পারে, সেখানে রামনবমী হতে কোনো পার্থক্য, কোনো বিরোধ হওয়া উচিত। যেমন রাক্ষসের রাজত্বে লঙ্কায় ঢুকে পড়েছিলেন, আজকে লঙ্কা বিজয় হয়ে গেছে। মারুন তালি, যাদবপুর ইউনিভার্সিটিতে রামের পুজো হচ্ছে। কাশ্মীর মাঙ্গে আজাদি, এটা যারা লেখে তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে, সে কথা বলাটা উচিত। ফলে এখানে আলাদা করে কোনো মন্তব্য করার কোনো জায়গা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম জমিতে এবার কি তাহলে রামের পদধ্বনি শোনা যাবে? রামনবমী কি সেই পথ খুলে দিল? সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। রাজনীতিতে যুযুধান, কিন্তু রামনবমীতে একসঙ্গে। দুবরাজপুরে একই মিছিলে তৃণমূল এবং বিজেপিকে হাঁটতে দেখা গেল। শালকিয়াতে আবার মিছিলে হাঁটলেন তৃণমূল বিধায়ক। কোথাও আবার দেখতে পাওয়া গেল যে তৃণমূলের গলায় গেরুয়া উত্তরীয় পরিয়ে দিচ্ছে বিজেপি। এমন দৃশ্যের সাক্ষী থাকলো আজকের রামনবমী।
রামনবমী ঘিরে বাংলার রাজনীতিতে শাসক বিরোধী দরজা তুঙ্গে, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। হুঁশিয়ারির পাল্টা হুঁশিয়ারি চলছে। এই আবহে ভিন্ন ছবি বীরভূম ও হাওড়াতে। কোথাও রামনবমী উপলক্ষে একই মিছিলে তৃণমূল ও বিজেপি নেতারা, আবার কোথাও বিশ্ব হিন্দু পরিষদের মিছিলে তৃণমূল বিধায়ক। রবিবার বীরভূমের দুবরাজপুরে রামনবমী উপলক্ষে মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে একসঙ্গে হাঁটলেন বিজেপি ও তৃণমূল নেতাকর্মীরা। মিছিলে ছিলেন বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপি সাধারণ সম্পাদক টুটুল নন্দী, দুবরাজপুর শহর সভাপতি সহ অন্যান্যরা। ওই একই মিছিলে হাঁটলেন তৃণমূলের জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে সহ তৃণমূলের অন্যান্য কাউন্সিলর নেতাকর্মীরা। রামনবমী উৎসব সবারই জন্য। আমাদের নেত্রী বলেন যে ধর্ম যে যার উৎসব সবার, সবাই আসছে, সবাই আমরা একসাথে থাকবো। এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো রাজনীতি নেই। যাদের কথা বলছেন তারা এক সময় আলাদা করে রামনবমী করতে চেয়েছিলেন, কিন্তু আজকে তাদের দেখা যায় না, তারা করতেও পারছে না। তাই তাদেরকে ঠিক করতে হবে তারা আমাদের এই রামনবমীতে থাকবেন কি থাকবেন না। রাম সকলের। আজকের এই দিনে এটুকুই বলবো যে রামনবমীতে রাজনীতি না করে রামকে শ্রদ্ধা জানিয়ে সারা ভারতবর্ষের মতন বাংলাতেও যেভাবে রামময় হয়েছে, তাই আপনাদের দেরিতে হলেও ঘুম ভেঙেছে। হাওড়ার শালকিয়ায় রামনবমী উপলক্ষে মিছিলের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। সেই মিছিলে হাঁটতে দেখা গেল তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীকে। মাথায় গেরুয়া পাগড়ি পরে হাঁটলেন হাওড়ার তৃণমূল বিধায়ক। বিশ্ব হিন্দু পরিষদের কোনো ব্যাপার নেই, ভগবান আমরা সবাই রয়েছি ভগবানের সাথে, আমরা সেই জন্য মিছিলে পৌঁছেছি। মিছিলে আমাদের এলাকার মানুষ বলেছে, আমি পৌঁছেছি, ঠিক আছে। ইসলামপুরে আবার রামনবমী উপলক্ষে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকে গেরুয়া উত্তরীয় জড়িয়ে দিলেন বিজেপি সাংসদ কার্তিক পাল। কথিত আছে চৈত্র শুক্ল নবমী তিথিতে দুষ্টের দমনে অযোধ্যায় ভগবান বিষ্ণুর 7ম অবতার রূপে ধরাধামে অবতীর্ণ হন রামচন্দ্র। এই তিথি রামনবমী বলে পরিচিত। আর 26-এর ভোট বৈতরণী পেরোতে আর একবার সেই রামচন্দ্রের শরণাপন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। হিমাদ্রি মণ্ডল, রূপক ঘোষ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর ছোট বড় মিছিলকে কেন্দ্র করে সরগরম হলো বাংলার পথঘাট। নেতা নেত্রীরা সারাদিন ধরে গরমাগরম ভাষণ দিলেন। নিন্দুকেরা অবশ্য বলছেন ধর্মকে সামনে রেখে এটা নাকি রাজনীতির খেলা, বিভাজনের খেলা। আচ্ছা, আমজনতা তারা কি এই খেলায় সামিল হয়েছেন? আজকে মিছিলের ছবিও যেমন আমরা দেখেছি, তেমনি বাংলার বিভিন্ন জায়গায় একটা অন্য ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, যে ছবি বাংলার নিজস্ব ছবি। রাজনৈতিক ফায়দা তুলতে একদিকে যখন ধর্মযুদ্ধে নেমেছেন নেতারা, তখন একই বৃন্তে দুটি কুসুমকেই মানব ধর্ম বলে মেনে চলেছেন বহু মানুষ। ঈদের পর সেই ছবি দেখা গেল রামনবমীতেও। ঘোষণা মতোই মালদায় রামনবমীতে অংশ নিলেন মুসলিমরা। রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করলেন সংখ্যালঘুরা। তাঁবু খাটিয়ে বিলি করা হলো শরবত, মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজনও করা হয় মালদা মুসলিম কমিটির তরফে। মুসলিম কমিটি এবং তার পক্ষ থেকে এই যে টেন্ট করা হয়েছে, এই টেন্টে কিছুক্ষণ আগে থেকেই বেশ সকাল থেকেই প্রায় এরা কিন্তু আলাদা করে সক্রিয়ভাবে রামনবমীর উৎসবে অংশ নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, ওনারা প্রত্যেকে পথযাত্রী যারা, বিশেষ করে রামনবমীর যে মিছিল যাচ্ছে ছোট বড় বিভিন্ন জায়গা থেকে যারা যে সমস্ত মিছিল আসছে তাদেরকে জল দিচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন। রামনবমীর মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন, মিছিলে যারা অংশ তাদেরকে আমরা জল, পুষ্পবৃষ্টি তাদের উপর করলাম, আমরা লাড্ডু খাওয়ালাম। বোধ যে আমাদের পরম্পরা, যে বংশ পরম্পরা থেকে হয়ে আসছে হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতবর্ষের আমরা সবাই এক। সেই কারণে আমরা আজকে অনেক জায়গায় রামনবমীর এতে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু তা না। মালদা জেলা আজকে প্রমাণ করে দিল যে হিন্দু মুসলিম ভাই ভাই। সম্প্রীতির ছবি দেখা গেল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে। মুসলিম যুবকরা এগিয়ে এলেন রামনবমীতে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের দেওয়া হলো জল, শরবত। রামনবমী পালনে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। সিউড়িতে ত্রিশূল হাতে দেখা গেল কাজল শেখকে। বজরংবলী কমিটি থেকে কাজল শেখকে ত্রিশূল উপহার দেওয়া হয়। খাবার পরিবেশনও করেন কাজল।
এখানে আজকে প্রায় 10,000 মানুষের মৎস্য খাওয়ানো হবে এবং রামনবমী উপলক্ষে পূজা অর্চনা করা হলো এবং এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এই কমিটি যারা আছে যারা এটা পরিচালনা করছে তারা আমাকে ত্রিশূল উপহার দিল, ওদেরকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তাদেরকে বলবো এইভাবে এগিয়ে চলুন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সেটা আমাদের দেখিয়ে দিতে হবে, কারণ এটা বাংলা, এটাই বাংলা কৃষ্টি, এটাই বাংলা কালচার। ভাঙড়ের রামনবমীর মিছিলে হাঁটলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নিজের হাতে রাঁধলেন রাম পুজোর ভোগ। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। বাংলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আছে, তারা রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে অনেক সচেতন। ঠনঠনিয়ায় রামনবমীর মিছিলেও ধরা পড়ল সম্প্রীতির ছবি। সংখ্যালঘুদের সঙ্গে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মুসলমানদের পবিত্র ঈদ গেছে, আমরাও সামিল হয়েছি। আবার রামনবমীর শোভাযাত্রা, মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় আচার সব ধর্মের আলাদা, কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল, এটাই বাংলা সংস্কৃতি। আমরা হিন্দু মুসলিম সাবেক আছি। আমি আমার নেতা, আমার নেত্রীর নেতৃত্বে হিন্দু মুসলিম সবাই এক। আমরা সবাই মিলে এক दूसरे সুখ দুঃখ প্যার মোহব্বত के साथ हम लोग रहते हैं। হিন্দু মুসলিম ভাই ভাই, এটাই তো বাংলার সম্প্রীতির চেনা ছবি, তাই না? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর দিন মিছিল, অস্ত্রের ঝঞ্ঝনানি, এর মাঝে সদ্য চাকরিহারারা তারা তাদের দাবি সাফ জানিয়ে দিয়েছেন। কোনো রকম বিকল্প চাকরি তারা করবেন না, কোনো রকম নতুন করে পরীক্ষায় তারা বসবেন না, তারা তাদের দাবি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে চাকরিহারা মঞ্চের নেতারা তাদের দাবি সজোরে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন চাওয়ার যে প্রস্তুতি, সেটাও শুরু হয়ে গিয়েছে। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। বুকে বারুদ আর একরাশ ক্ষোভ নিয়েই সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। সাক্ষাতের কয়েক ঘন্টা আগে হুঙ্কারও দিয়ে রাখলেন তারা, যেমন নতুন করে পরীক্ষা দেবেন না, অযোগ্যরা থাকলে বৈঠক বয়কট, সমস্যার সমাধান না হলে কাউকে বিধানসভায় লড়তে দেবেন না। নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায় অবশ্য মানতে রাজি নন চাকরিহারা শিক্ষকরা। রবিবার শহীদ মিনারের সামনে জড়ো হয়েছিলেন চাকরিহারাদের একাংশ। তাদের বক্তব্য, এই রায় তাদের কাছে মৃত্যু পরোয়ানার সমান। হঠাৎ করে হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। যে আইন আমাকে ধ্বংস করার জন্য তৈরি হলে, সে আইনকে আমরা মানতে পারলাম না। আমাদের উপায় নেই মানার, কারণ মৃত্যুর থেকে ভয়ের কিছু হতে পারে না। এই চাকরি শেষ হয়ে যায় আমাদের কাছে মৃত্যুর। রুটি রুজিতে সওয়াল, আর তার জন্য এবার যদি মুখ্যমন্ত্রী সুরাহা করে দিতে না পারেন, তাহলে প্রয়োজনে গণ আত্মহত্যা এবং বিধানসভা ভোটে কোনো রাজনৈতিক দলকে লড়তে দেবেন না, এই হুঁশিয়ারি পর্যন্ত তারা দিচ্ছেন। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না। পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেক জনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না। আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। নেতাজি ইন্ডোরে অযোগ্যদের হাজির থাকতে দেখলে বৈঠক বয়কটেরও হুমকি দিয়েছেন চাকরিহারারা। আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে। সিপিএম বিজেপির কথায় পা দেবেন না, এরা আপনাদের জট খুলতে আসবে না। আমাদের নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবে। এরই মধ্যে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল সংক্রান্ত রায়ের পুনর্বিবেচনা চাওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে। যোগ্য প্রার্থীদের একটি অংশ রিভিউ পিটিশন করতে চান। মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ এবং এসএসসি চেয়ারম্যানের কাছে একটাই অনুরোধ, যাতে রিভিউ পিটিশন করে এবং যোগ্যদেরকে যাতে চাকরিতে পুনর্বহাল করা যায়, এই জাজমেন্টকে রেকটিফাই করা যায়, এটাই আমাদের কাতর অনুরোধ। যদি না যায় তাহলে কিন্তু আমরা এবং আমাদের এই বাচ্চা আছে, আমার 4 বছরের, আমার ফ্যামিলি আছে, আমরা সবাই স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো।
আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। এই ধরনের হঠাৎকারী সিদ্ধান্ত নেবেন না। যদি হার্ট অ্যাটাক হয়, যারা টাকা নিয়েছে তাদের হার্ট অ্যাটাক হবে, তারা সুসাইড করবে। আজকে যে টিএমসির নেতারা টাকা নিয়েছে আপনাদের কাছে, রাস্তায় বসিয়ে দিয়েছে, আপনারা কাউকে বলতে পারছেন না, সেই নেতাদের বাড়ি ঘেরাও করুন, তাদের বাড়ি ভাঙুন, আমরা আপনাদের সঙ্গে আছি। সোমবার যখন নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারারা, তখনই এসএসসি ভবন অভিযানের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি, বামেরাও। চাকরিহারারা অবশ্য চাইছেন মরা কান্না না কেঁদে সর্বদল বৈঠকে বসে সমস্যার সমাধান করুক রাজনৈতিক দলগুলো। সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। দুর্নীতির ঠেলায় কার্যত ফোপড়া হচ্ছে স্কুলগুলো। সবেধন নীলমণি মাত্র একজন শিক্ষক ছিলেন হুগলির খানাকুলের গুজরাট জুনিয়র স্কুলে। তিনি আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন। কিভাবে হবে পঠন পাঠন ভেবে কুল কিনারা পাচ্ছেন না কেউই। বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতন, সেখানে চারজন শিক্ষক চাকরি হারা হয়েছেন। আতান্তরে পড়েছেন বিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। কার্যত একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। গুজরাট জুনিয়র হাই স্কুল, এই স্কুলে পড়ুয়ার সংখ্যা 40, তাদের জন্য ছিলেন একজন শিক্ষক। আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন অভিজিৎ পালুই। মানসিকভাবে ভেঙে পড়লেও ছাত্রছাত্রীদের কথা ভেবে স্কুলে এসে পরীক্ষা নিচ্ছেন। একা শিক্ষক একা হাতে সামলাতাম। এই মুহূর্তে যে স্টুডেন্টদের কি কন্ডিশন হবে সেটা মানে চোখের জল, মানে সত্যি বলতে চোখের জল আর বেরোচ্ছে না। মানে এতটাই কন্ডিশন খারাপ লাগছে। সকাল থেকে আমার যেদিন থেকে হয়েছে ঘটনা, ঘরের তো লোকজন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কান্নাকাটি করছে। বাচ্চা ছেলেটুকুর মুখ থেকে পর্যন্ত চাকানো যাচ্ছে না। এবার স্কুলে পড়াশোনার কি হবে, উদ্বিগ্ন শিক্ষাকর্মী। আমি তো পড়ানোর লোক নয়, এখন ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমাকেই দেখতে হবে একটু, বা এসআই কি ডাইরেকশন দেয় এই দিকে একটু তাকিয়ে থাকবো। আমি মনে করি বর্তমান সরকার পুরোপুরি দায়ী, এবং এই দায়ভারটা যারা নির্দোষ এবং যারা যথাযথ যোগ্যতার পরিচয় দিয়ে যারা শিক্ষকতা পেয়েছিলেন তাদের কথা পুনর্বহাল করবেন, এবং তাদের কথা বিবেচনার সঙ্গে মানে করা হোক। সুন্দরবনের বাসন্তীতে ফুলমালঞ্চ ঋতুভগত হাই স্কুলে এমনিতেই শিক্ষকের আকাল। আগেই একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ বন্ধ হয়ে গেছে, চালু রয়েছে একমাত্র কলা বিভাগ। সেখানেও একজন মাত্র রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকও চাকরি হারিয়েছেন। ওই শিক্ষক সহ মোট 6 জনের চাকরি বাতিল। কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, কুল খুঁজে পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। বর্তমানে বিদ্যালয়ে প্রায় 3000-এর কাছাকাছি ছাত্রছাত্রী। আমরা আগামী দিনে কীভাবে স্কুল চালাবো সেটা আমাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরীক্ষার সময় তাদেরকে পাচ্ছি না, তাদের খাতা দেখা, পরবর্তী সময় ক্লাস এবং একটা নতুন রুটিন আমরা যে চালু করেছি বছরের শুরুতে, সেই রুটিনটা সম্পূর্ণভাবে ঘেটে গেল। কি করে চালাবো এই পরীক্ষার সময় এত খাতা দেখা? তাদের ভবিষ্যতের কথা ভেবেও যারা এতদিন আমাদের পাশে ছিল, সর্বদা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের মানসিক অবস্থার জন্য আমরা মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে গেছি। বাদুড়িয়ার চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনেও একই সমস্যা। স্কুলের বিজ্ঞান বিভাগের 4 শিক্ষকের চাকরি যাওয়ায় বিপাকে স্কুল পড়ুয়ারা। স্কুলে ছাত্রীর সংখ্যা 2100। 2016 প্যানেল থেকে 4 জন শিক্ষক পেয়েছিল স্কুল কর্তৃপক্ষ। আদালতের নির্দেশে 3 জন বিজ্ঞান এবং 1 জন অঙ্কের শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে। জেলা আলাদা, স্কুল আলাদা, কিন্তু ছবি একই। শিক্ষকদের চাকরি যাওয়ার পর স্কুলের ভবিষ্যৎ নিয়ে, পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে, সর্বোপরি বাংলার শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েই বড় সড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। রামনবমীর সকালে নারকীয় দুর্ঘটনা, যাতে টলিউড কানেকশন। ঠাকুরপুকুর বাজারে 8 জনকে ধাক্কা মারে একটি গাড়ি, একজনের মৃত্যু হয়েছে। সেই গাড়িতে এই চালকের আসনে নাকি ছিলেন টলিউডের একজন সিরিয়াল পরিচালক, আর আরোহী ছিলেন একটি বিনোদন চ্যানেলের একজন মহিলা আধিকারিক। দুজনকে অবশ্য গ্রেপ্তার করেছে পুলিশ। বেপরোয়া গাড়ির ধাক্কায় এদিক ওদিক লুটিয়ে আহতরা, ভেঙে চুড়ে ছিটকে পড়ে বেশ কয়েকটি স্কুটার, মোটর বাইক। রামনবমীর সকালে বেপরোয়া গাড়ির তাণ্ডবের এই ছবি ঠাকুরপুকুর বাজারে। রবিবারের বাজারে এমনিতেই ভিড় বেশি ছিল। সকাল 9:30 নাগাদ আচমকাই ঝড়ের গতিতে ঢুকে পড়ে গাড়িটি।
পরপর কমপক্ষে 8 থেকে 10 জন গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে। রাস্তায় থাকা কয়েকটি স্কুটার, মোটর বাইকে এলোপাথারি ধাক্কা দিতে দিতে গাড়িটি এগিয়ে যায়। বাজারে থাকা লোকজন গাড়িটিকে ধরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভিতরে ছিলেন 2 মহিলা ও 1 পুরুষ। গাড়িতে 3 জন ছিল, 3 জনই ড্রিঙ্ক করে আছে, 2 মহিলা 1 জেন্টস, ঠিক আছে। এইবারে ওরা ওই দিক থেকে হাসপুকুরি দিক থেকে সব মারতে মারতে আসছে। সামনে দেখি গাড়িটা অত স্পিডে গাড়িটা আসছে বলে আমি আরো সাইড হয়ে গেলাম, কিন্তু গাড়িটা মারলো। কজনকে মেরেছে ধাক্কা? অনেকজনকে মারতে মারতে এসছে। পুলিশ তাদের গ্রেফতার করে। পরে জানা গিয়েছে ধৃতদের একজন হলেন সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর, অন্যজন শ্রিয়া বসু, কলকাতার এক বিনোদন চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক। পুলিশ সূত্রে দাবি, ধৃতরা মদ্যপ অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুর্ঘটনার আগে সিদ্ধান্তরা দক্ষিণ কলকাতার একটি অভিজাত পানশালায় রাতভর মদ্যপান করেন। তাদের সঙ্গে আরও কয়েকজন টলিউডের অভিনেতা অভিনেত্রী ছিলেন। গোয়েন্দাদের দাবি, এরপর জোকায় এক অভিনেতার বাড়িতে গিয়ে তারা মদ্যপান করেন। পরে সেখান থেকে সিদ্ধান্ত ঠাকুরপুকুর বাজারে পৌঁছয়। ঠাকুরপুকুর বাজারের দুর্ঘটনা টলিউডে ফের উস্কে দিয়েছে সনিকা চৌহানের মৃত্যুর স্মৃতি। 2017 এপ্রিলে লেক মার্কেটের কাছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় ও সনিকা চৌহানের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেবারও ভবানীপুরের একটি হোটেলের পার্টি থেকে বেরোনোর পরই দুর্ঘটনা ঘটেছিল। সেখানেও মদ্যপ হয়ে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ উঠেছিল অভিনেতা বিক্রমের বিরুদ্ধে। এবারে ঠাকুরপুকুরের ভয়াবহ দুর্ঘটনাও হলো টলি অভিনেতা পরিচালকদের রাতভর পার্টির পরই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।